এছাড়াও আপনাদের সাথে আমি আতিক রহমান ভুঁইয়া আজকে অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আপনারা সবাই চেনেন, দেশ বরেণ্য মানুষ এবং মিডিয়া ব্যক্তিত্ব, রাজনৈতিক বিশ্লেষক, একাধারে তিনি সাবেক সরকারি চাকরিজীবী, সকল ব্যবসায়ী এবং মানুষের সাথে পরিচয়, তিনি একজন সঞ্চালক এবং মিডিয়াতে দীর্ঘ বছর দীর্ঘযুগ ধরে তিনি বাংলাদেশে আছেন এবং সাম্প্রতিক ঘটনাগুলি নিয়ে আব্দুল নূর তুষার আপনাকে স্বাগত জানাচ্ছি। কুরিয়ার কোচ এবং কুরিয়ার ভিউ এবং অনেক ঘটনা নিয়ে আপনার সামনাসামনি হতে পেরেছি আজকে। আমি শুরুতে একটা প্রশ্ন নিতে চাই যে বাংলাদেশের এখন যে পলিটিক্যাল সিচুয়েশন, এই যে নির্বাচন হবে হবে না বা এই বিষয়গুলোর বাইরে যে ওভারঅল রাজনীতি গত 17-18 বছরে আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় যেখানে এসেছিল 16-17 বছরে, এরপর পরিবর্তনের পক্ষে যারা বলেছেন পরিবর্তন এসছে, কিন্তু মানুষ যেটা চেয়েছিল সাধারণ মানুষ, পরিবর্তনটা কি পরিবর্তন? আজকে 9 মাস 10 মাস পরে আপনি একটু ছোট করে আমাদের দর্শকদের বলবেন কিনা একজন সচেতন মানুষ হিসেবে আসলে কি? তেমন কোনো মৌলিক পরিবর্তন হয় নাই, কেননা মানুষ তো সরকারে কে আছে কে নাই তার চেয়ে বেশি চায় হচ্ছে সরকারে যে আছে সে কি প্রসেসে আছে এটা জানতে। মানুষ ভোট দিতে চায়, তার সরকারকে সে নিজে নির্বাচিত করতে চায়। এই সরকারের কাছ থেকে মানুষের প্রথম প্রত্যাশা ছিল যে দ্রুত একটি নির্বাচন আয়োজিত হবে এবং মানুষ তার পছন্দের নেতাদেরকে বেছে নিতে পারবে। যেহেতু বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র প্রচলিত আছে, প্রতিটি এলাকায় মনে করে যে তার এলাকার রিপ্রেজেন্টেটিভ সংসদে যাবে এবং এলাকার উন্নতি হবে, এলাকার মানুষজনের কাজ, তাদের নিরাপত্তা, তাদের অন্যান্য যেসব ভৌত চাহিদাগুলি আছে সেগুলিকে মেটানোর জন্য তার এলাকার এমপি কাজ করবেন। এটা হচ্ছে মানুষের সাধারণ প্রত্যাশা। সেই প্রত্যাশা পূরণ হয় নাই, পাশাপাশি মানুষ ভোটও এখনো পর্যন্ত দিতে পারে না। ফলে প্রথম প্রত্যাশাটি পূরণ হয় নাই, মানুষ ভোট দিতে পারে নাই। কিন্তু মানুষের প্রথম চাহিদাই ছিল যে মানুষ ভোট দিয়ে নিজের নেতা নিজে নির্বাচিত করবে, কেননা এর আগের সরকার ঠিক মতো ভোটের আয়োজন করতো না এবং ভোটবিহীন এক ধরনের নির্বাচন, বা ভোট হলেও সে ভোট গুনতো না, নিজেদের ইচ্ছা মতো ফলাফল ঘোষণা করছে। তো সেই কারণে এই পরিবর্তনটা হয় নাই। দ্বিতীয় পরিবর্তন ছিল অর্থনীতির উন্নতি। মানুষ আশা করেছিল যে অর্থনৈতিকভাবে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে, কিন্তু বিনিয়োগ স্থবির হয়েছে, এটা বলেছেন দেবপ্রিয় ভট্টাচার্য সহ বিভিন্ন অর্থনীতিবিদরা। দেশি বিদেশি বিনিয়োগ কমে গিয়েছে, ব্যাংকে তারল্যের সংকট দেখা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন একাধিক ব্যাংক দুর্বল এবং ধুকে ধুকে চলছে। ব্যাংক একীভূতকরণের কথা বলেছেন, লিজিং কোম্পানি থেকে মেরে দেওয়া যে টাকাগুলো সেগুলো 1 টাকা উদ্ধার হয় নাই, প্রকৃতপক্ষে পাচারকৃত অর্থের 1টি টাকা উদ্ধার হয় নাই। অন্যদিকে টাকা ছাপিয়ে এই কিছু দুর্বল ব্যাংকে সাহায্য করা হচ্ছে, যার মধ্যে এসালমের ব্যাংক আছে। একদিকে আপনি সালমান রহমান সহ অন্য ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ হয়ে যাবে ধরপাকড়ের কারণে, আরেকদিকে যিনি টাকা চুরি করেছেন এসালম, তার ব্যাংক চালু রাখার জন্য আপনি রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা প্রদান করবেন। ব্যাপারটা আসলে আগের মতোই হয়ে গিয়েছিল। শেখ হাসিনাও এটাই করতেন, তিনি এসালমকে অন্যায়ভাবে সমর্থন করতেন, সালমানদেরকে অন্যায়ভাবে সমর্থন করতেন এবং তিনি এক ধরনের অলিগার্ক, ক্রনি ক্যাপিটালিজম, নিজের লোকদের পকেটে পয়সা ভরে দেওয়ার সংস্কৃতি তৈরি করেছে। ওইভাবেই এখনো পর্যন্ত ওই অবস্থায় আছে। ওইখান থেকে খুব একটা উন্নতি কিছু হয় না। হয়তো নিজের লোকের পকেটে পয়সা ভরা হচ্ছে না, কিন্তু যে পয়সাগুলি পালিয়ে গিয়েছে তারা সাথে নিয়ে সেই পয়সা উদ্ধার করা যায়নি। তারপরে মানুষ কি চেয়েছে? মানুষ চেয়েছে নিরাপত্তা। নিরাপত্তা সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে আছে বলে অনেকে মনে করছেন। রাস্তাঘাটে মব বের হচ্ছে, মব তার ইচ্ছা মতো সন্ত্রাস কায়েম করছে, যাকে ইচ্ছা তাকে ধরে পুলিশে নিয়ে যাচ্ছে, কাউকে প্রহার করছে, কারো বাড়ির মধ্যে ঢুকে পড়ছে, কাউকে ইচ্ছাকৃতভাবে গালাগাল করছে, নাজেহাল করছে, এবং এর বিরুদ্ধে কোনো ধরনের কার্যকর ব্যবস্থা আমরা নিতে এখনো পর্যন্ত দেখি নাই। ঢাকায় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে যারা ভর্তি হয়েছিলেন আহত হয়ে, এদের চিকিৎসা সম্পন্ন হওয়ার পরেও তারা বের হন নাই এবং একাধিক ব্যক্তি তাদের সঙ্গে যোগ দিয়ে ওই হাসপাতালের 3 তালা দখল করে নিয়ে, 250 বেডের এই হাসপাতালের মধ্যে 100 বেড আছে যে 3 তালায়, সেই পুরো তালাটা দখল করে নিয়ে তারা সেইখানে আছে। চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা বন্ধ, তারা নানান রকম দাবি দেওয়া জানাচ্ছে। তারা অনেকে বিদেশেও গিয়েছেন, চিকিৎসা হয়েছে, কিন্তু তারপরেও তারা আরো চিকিৎসা দাবি করছেন এবং এই জন্য যে চাপ সৃষ্টি করছেন, সেই চাপ সৃষ্টি করে ডাক্তার নার্সদেরকে প্রহার করে এমন একটা অবস্থা তৈরি করেছেন যে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে সাধারণ রোগীরা চিকিৎসা পাচ্ছেন না। তো এই যে একটা আইন শৃঙ্খলার অবনতি, এই অবনতি তো মানুষ নিশ্চয়ই প্রত্যাশা করে নাই। আর কিছু কিছু দুর্নীতিও ধরা পড়েছে, এটা মানুষের প্রত্যাশার মধ্যে ছিল না। উপদেষ্টাদের পিএস, এপিএস বা তাদের নিয়োগকৃত বিশ্বস্ত কর্মচারীরা দুর্নীতির দায়ে তারা অভিযুক্ত হবেন, এটা মানুষ আশা করে না। তাহলে শেখ হাসিনার পিয়ন কিংবা ডিজি অফিসের
ড্রাইভারের সাথে তো আমরা কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি না।